হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এবারে আদ্রিকের গরমের ছুটিতে আমরা গেছিলাম ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরে আমরা নাইট স্টে করে তার পরের দিনই সকাল সকাল বেরিয়ে গেছিলাম লেপাক্ষীর উদ্দেশ্যে। তো আমরা ব্যাঙ্গালোর থেকে লেপাক্ষীর উদ্দেশ্যে বেরোতে বেরোতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। যেহেতু সেই সময় ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। যদিও আমাদের প্ল্যান ছিল একটু সকাল সকাল বেরোনোরই, কিন্তু বৃষ্টির কারণে একটু লেটই হয়ে গেছিলো। আর এই টেম্পলটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, কিন্তু এটি ব্যাঙ্গালোরেরও বেশ কাছেই অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে এর দূরত্ব মাত্র 124 কিলোমিটার মতো, আর আমাদের গাড়িতে আসতে সময় লেগেছিল মাত্র 3 ঘন্টা। এই মন্দিরটি 1530 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এই মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্যগুলি বিজয়নগর স্টাইলে মন্দিরের প্রায় প্রতিটি দেওয়ালে চিত্রকর্মের মাধ্যমে কিন্তু খোদাই করা আছে। সামনে যে ছোট্ট মতো একটু ভিড়টা দেখা যাচ্ছে, সেটাই হলো কিন্তু এই মন্দিরের যে মূল গর্ভগৃহ, সেটির প্রবেশপথ। আর এই মন্দিরে শিব ঠাকুর বীরভদ্র রূপে পূজিত হন, তার জন্য এই মন্দিরটির কিন্তু আরেকটি নাম হলো বীরভদ্রা টেম্পল। এই মন্দিরটির মূল যে আকর্ষণ, সেটি কিন্তু হলো ঝুলন্ত স্তম্ভ। এই স্তম্ভ আর মাটির মধ্যে একটি ব্যবধান থাকে, যার মধ্যে দিয়ে কিন্তু কাগজ এবং কাপড় সহজেই পাস করা যায়। এই পুরনো মন্দিরটিতে প্রায় 70টি স্তম্ভ রয়েছে, কিন্তু বলা বাহুল্য সবগুলো কিন্তু ঝুলন্ত স্তম্ভ নয়। আর এটা কিন্তু একটা বেশ বড় রহস্য যে কিভাবে এই ঝুলন্ত স্তম্ভটি নির্মিত বা খোদাই করা হয়েছিল সেই সময়, এবং কি কি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র সেই সময় তারা ব্যবহার করেছিলেন এই যে স্তম্ভগুলি আছে সেগুলোকে এই ঝুলন্ত অবস্থায় রাখার জন্য। তো এটা বেশ এখন রহস্যই থেকে গেছে যে সেই সময়কার ইঞ্জিনিয়াররা কিভাবে এগুলোকে ওপর থেকে ঝুলিয়ে রেখেছিলেন। আর এটাও কিন্তু একটা বেশ বড় ব্যাপার যে প্রত্যেকটি স্তম্ভই কিন্তু একটি করে পাথর কেটেই তৈরি করা। এগুলো কিন্তু অনেকগুলো পাথরের সমন্বয় নয়, আপনারা হয়তো দেখলেও বুঝতে পারবেন যে এক একটি পাথর কেটে এক একটি স্তম্ভকে তৈরি করা হয়েছিল। আর এই পিলারটি হচ্ছে সেই হ্যাঙ্গিং পিলার, যেটির কথা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলে আসছিলাম। আর দেখুন, এর নিচে দিয়ে অনেকেই পেপার আর নিজেদের ওড়না সোয়াইপ করে দেখে নিচ্ছেন যে এগুলো সত্যিই হ্যাঙ্গিং কিনা। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক এই মন্দিরের আশেপাশে আর কি কি আছে। তার আগে চট করে চলুন আপনাদেরকে চারপাশটা একবার ঘুরিয়ে দেখে নিই। আর সামনে ওই দেখুন, ওখানেই আছে হ্যাঙ্গিং পিলারগুলো। এবার আমরা এই মন্দিরেরই পাশের একটি ছোট্ট পাথরের রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম এই মন্দিরের পূর্ব দিকটিতে, যেখানে আছে পাথরের একটি 7টি মুখওয়ালা নাগালিঙ্গ, যেটিকে এখানে নাগালিঙ্গামে বলা হয়। এটিও নাকি একটি পাথর কেটেই তৈরি করা হয়েছিল। কথিত আছে এই নাগালিঙ্গামটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল। এটি তৈরি করতে করতে কারিগরদের নাকি খিদে পেয়ে গেছিল বা তাদের দুপুরের খাবার সময় হয়ে গেছিল, তখন তারা তাদের মাকে বলেন খাবার রান্না করার জন্য।
তো তাদের মা বলেছিলেন যে যতক্ষণ না তারা কাজ সম্পূর্ণ করবেন ততক্ষণ তারা খাবার পাবেন না। তো সেই মতোই তারা এটি তৈরি করতে লাগেন তাড়াহুড়োতে, এবং তার মা তাদের জন্য খাবার রান্না করতে থাকেন। এবং যতক্ষণ তিনি এই রান্নাটি সম্পূর্ণ করেছিলেন তার মধ্যেই নাকি এই লিঙ্গটি তারা তৈরি করে দিয়েছিল। আর এটি হলো কল্যাণ মণ্ডপা বা কল্যাণ মণ্ডপ, যেটি বিয়ের মণ্ডপ নামেও পরিচিত। তো বিশ্বাস করা হয় এখানেই নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো এটি 38টি স্তম্ভ সহ একটি উন্মুক্ত কাঠামো। এখানে শিব পার্বতীর বিয়ে সহ বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনীর দৃশ্য কিন্তু খোদাই করা আছে। এছাড়া প্রতিটি পিলারেই কিন্তু কোনো না কোনো দেবদেবীর একটি করে মূর্তি খোদাই করা আছে, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এলাম এই কল্যাণ মণ্ডপের একদম পেছন দিকটিতে, বা মন্দিরেরও পেছন দিক বলা যায় এই জায়গাটিকে। এখানেই আছে একটি বড় পদচিহ্ন, যেটিকে অনেকেই মা সীতার পদচিহ্ন বলে থাকেন, আবার অনেকে এই পদচিহ্নটি হনুমানের বলেও দাবি করে থাকেন। আর এখানেই রাখা আছে সেই পদচিহ্নটি, ওই দেখুন সামনে। তো এটি কিন্তু অনেকেই মা সীতার বা অনেকে বলে থাকেন হনুমানের। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে নাকি হনুমান রাবণের উদ্দেশ্যে তীর ছুঁড়েছিলেন বলে অনেকে মনে করেন। আর এই যে পাথরের উপর দেখতে পাচ্ছেন থালা এবং বাটির মতো করা আছে, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলে থাকেন এখানে যে কারিগররা কাজ করছিলেন তারা নাকি নিজেদের খাবার উদ্দেশ্যে এগুলো তৈরি করেছিলেন। আবার অনেকে বলে থাকেন যে রাম, সীতা আর লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন তখন নাকি তারা এখানে খাবার জন্য এই 3টি থালা তৈরি করেছিলেন। তো এবার আপনাদেরকে বলি লেপাক্ষীর নামকরণের কাহিনী। লেপাক্ষী জায়গাটির নাম হয়েছিল কিন্তু জটায়ু পাখির থেকে। জটায়ু পাখি যখন সীতামাকে রামচন্দ্র নিয়ে যাচ্ছিলেন হরণ করে, তখন তিনি এখানেই নাকি ওই রাবণকে আক্রমণ করেছিলেন এবং সেই রাবণ তার তলোয়ারের দ্বারা তাকে পিছিয়ে ফেলে দিয়েছিল। এরপর যখন রামচন্দ্র সেই জটায়ু পাখিকে খুঁজে পান তখন তিনি তার উদ্দেশ্যে বলেছিলেন লেপাক্ষী। লেপাক্ষী হলো একটি তেলুগু ওয়ার্ড যার মানে হচ্ছে উঠো পাখি। তো সেই থেকেই নাকি এই জায়গাটির নাম হয়েছিল লেপাক্ষী। এরপর আমরা চলে এসেছিলাম মন্দিরের একবারের বাইরে, যেখানে সেদিন ভোগ খাওয়ানো হচ্ছিল। এটি প্রতিদিন খাওয়ায় না, সেদিন রবিবার ছিল বলে এই ভোগটি খাওয়ানো হচ্ছিল। তো আমরা সেখানে সেদিন আমাদের দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা চলে গেছিলাম লেপাক্ষী টেম্পল থেকে মাত্র 650 মিটার দূরত্বে অবস্থিত এই জটায়ু থিম পার্কটিতে। আর পুরাণ অনুযায়ী যখন রাবণ জটায়ু পাখিকে মারে তখন জটায়ু পাখি নাকি এই স্থানেই পড়েছিল। তো এই থিম পার্কটিতে কিন্তু দেখার মতো আর কিছুই নেই, শুধুমাত্র উপরে উঠলে পরে পুরো গ্রামটিকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর এখানে একটি জটায়ু পাখির বড় মূর্তিও করা আছে, যদিও সেই মূর্তি অবধি যাওয়ার রাস্তাটি বন্ধ করে রাখা আছে, এখন আর সেখানে যেতে দেয় না। কিন্তু ওপর থেকে ভিউটি ছিল সত্যিই অসাধারণ। এরপর আমরা চলে এসেছিলাম লেপাক্ষী টেম্পল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই নন্দী মূর্তিটিকে দেখতে। এই নন্দী মূর্তিটি স্পেশাল এই কারণেই, এটি কিন্তু ভারতের বৃহত্তম একক পাথরের তৈরি নন্দী মূর্তি। কারণ এই নন্দী মূর্তিটি একটি মাত্র পাথর কেটেই তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণ লাল গ্রানাইট পাথরের তৈরি। তো এরপর আমরা চলে এসেছিলাম লেপাক্ষী থেকে মাত্র 63 কিলোমিটার দূরে কর্ণাটকের চিকাবাল্লাপুরে অবস্থিত ঈশা ফাউন্ডেশনে, যেখানে আছে আদিযোগীর দ্বিতীয় মূর্তিটি। আপনারা হয়তো সকলেই জানেন যে প্রথম আদিযোগীর মূর্তিটি আছে আমাদেরই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে।
তো সেখানে আমাদের যাওয়ার অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু চেন্নাই থেকেও আমরা এতদিন সেখানে যেতে পারিনি। তো এবারে যখন আমাদের লেপাক্ষী টেম্পলের ট্যুরটা প্ল্যান হলো, তো তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা লেপাক্ষী থেকে ব্যাঙ্গালোর ফেরার পথে অবশ্যই এই আদিযোগীর মূর্তিটি দেখে এবং রাত্রের যে লাইট এবং সাউন্ড শোটি হয় সেটি দেখে ফিরব। এখানে লাইট এবং সাউন্ডের শোটি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে এবং আমরা পৌঁছে গেছিলাম প্রায় 5:30টার সময় করে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ আটকে গেছিলাম। আর যেহেতু রবিবার ছিল, ভিড়টাও ছিল খুবই বেশি। তো এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয় সেটি কিন্তু 15 মিনিটের শো হয়, তার জন্য আমি পুরো শোটির ভিডিও এখানে দিতে পারলাম না, সেটি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যদি কেউ চান অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। তবে আপনাদের জন্য কিছুটা ভিডিও ক্লিপ শেষে দেওয়া থাকলো। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman.